এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দেশে ফিরলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। ঘণ্টাখানেক পরই বিমানবন্দর ত্যাগ। আপনি যে দেশে ফিরলেন, কোনো প্রবলেম হচ্ছে? আপনি কোনো প্রবলেম হবে না বললেন যে না, কি প্রবলেম হবে? ওনার সাথে 3 জন লোক ছিল আর পিছনে পুলিশ ছিল। উনি লতিফ সিদ্দিকী এবং উনি ওই ডোমেস্টিক বলে না ভিআইপি বলে ওই দিক থেকে বের হয়ে গেল। রাখা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে। দেখছিলেন প্রধান শিরোনাম। মধ্যরাতের সময়ের সঙ্গে আছি রঞ্জন শুভ্র এবং আমি সাজিদ রাজু। আজ তো প্রথম সন্তান আসছে পৃথিবীতে, তাই আমার ছোট্ট উপহার। লুসি অলিভার আসে স্পেন থেকে। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অতীতের ক্ষমতাসীনরা ব্যবসা করেছে বলে লাখ লাখ বাংলাদেশি বিদেশে অবৈধ হয়েছে বললেন প্রধানমন্ত্রী। দক্ষ জনশক্তি তৈরিতে উন্নত প্রশিক্ষণ দেওয়ার তাগিদ। দেশে এখন আইনের শাসন নেই, আওয়ামী লীগ সরকারের পতন ঘনিয়ে এসেছে মন্তব্য বেগম খালেদা জিয়ার। পূর্বশত্রুতার জেরেই খুন হয়েছেন অধ্যাপক শফিউল, দাবি র্যাবের। গণমাধ্যমের সামনে যুবদল নেতা মানিকের স্বীকারোক্তি, বগুড়া থেকে আরো 6 জনকে আটক। সারা দেশে একযোগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশ নিয়ে আনন্দিত ক্ষুদে শিক্ষার্থীরা। এবং চট্টগ্রামের দ্বিতীয় ওয়ানডেতে 68 রানে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজের 2-0 এগিয়ে গেল বাংলাদেশ। আরাফাত সানির 4 ও মাশরাফির 3 উইকেট শিকার। কলকাতা থেকে দেশে ফিরেছেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন তিনি। রোববার রাত 8:40 এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। কিছুক্ষণ ভিআইপি লাউঞ্জ দোলন চাপায় অবস্থান করে বিমানবন্দর থেকে বের হয়ে যান তিনি। জানা গেছে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন। গত 28 সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক মতবিনিময় সভায় হজ তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করেন লতিফ সিদ্দিকী। এতে দেশ জুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। বিতর্কিত এই বক্তব্যের পর মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের পদ হারান তিনি। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকা সহ দেশের বেশ কয়েকটি স্থানে মামলা হয়। নির্ধারিত দিনে আদালতে না আসায় 15 অক্টোবর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ। এদিকে লতিফ সিদ্দিকীকে রোববার রাত 9:30টার দিকে বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে দেখেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় তার সঙ্গে কয়েকজন পুলিশ ছিল বলেও জানিয়েছেন তারা। উনি যখন বসছিলেন চুপচাপ এইভাবে। ওনার সাথে কথা বলেছেন? হ্যাঁ বলেছি, আমি যে আপনি যে দেশে ফিরলেন, কোনো প্রবলেম হচ্ছে? আপনি কোনো প্রবলেম হবে না বললেন যে না, কি প্রবলেম হবে? উনি কি বের হয়ে যাওয়ার সময় আপনি সাথে দেখেছেন? হ্যাঁ দেখছি। উনি ফার্স্ট ভিআইপিতে আসলো, পরে আবার ওদিকে চলে গেলেন। ওনারা বলতেছিল যে আমরা ডোমেস্টিকে নিয়ে যাবো। কারা নিয়ে যাচ্ছে? কারা নিয়ে গেছে আমি দেখি না। সিভিল ড্রেস দেখলাম যে লতিফ সিদ্দিকের মতন অনেক দূরের থেকে, তো আমি আশপাশের লোকজন এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, বললেন হ্যাঁ উনি লতিফ সিদ্দিকী এবং উনি ওই ডোমেস্টিক বলে না ভিআইপি বলে ওই দিক থেকে বের হয়ে গেল। 9:30টার দিকে হবে, পুলিশ ছিল পিছনে। হ্যাঁ উনি চলে গেছেন। ওনার সাথে 3 জন লোক ছিল আর পিছনে পুলিশ ছিল। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন আমাদের রিপোর্টার সাইফুল রুদ্র। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। রুদ্র, তো লতিফ সিদ্দিকীর সব শেষ আর কি খবর রয়েছে আপনার কাছে? রাজু, যে বিষয়টি আমরা আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে লতিফ সিদ্দিকী আজকে সন্ধ্যা 7:40 এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এসে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি নামেন 8:40 এবং তারপর আমরা কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা লতিফ সিদ্দিকীকে ইমিগ্রেশনে দেখতে পেয়েছেন এবং তিনি যে অবস্থান করছিলেন সেই সম্পর্কে কিন্তু আমাদেরকে তারা নিশ্চিত করেছেন। আরেকটি বিষয় হচ্ছে, আমরা বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। আমরা ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জেনেছি যে লতিফ সিদ্দিকী আজ রাত 9:30টার দিকে অর্থাৎ 9:35 দিকে তিনি বিমানবন্দর ছেড়ে চলে গেছেন। কিন্তু তিনি কোথায় গিয়েছেন কিংবা কোথায় তাকে নিয়ে যাওয়া হয়েছে আদৌ কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
সদস্যরা তাকে কোথাও নিয়ে গেছেন কিনা সেই বিষয়টি সম্পর্কে কিন্তু তারা আমাদেরকে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদেরকে দিতে পারেনি। তারা শুধু আমাদেরকে নিশ্চিত করেছেন যে লতিফ সিদ্দিকী আজ রাত 9:30টার দিকে বিমানবন্দর ত্যাগ করেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এখানে এখনো পর্যন্ত অবস্থান করছি যে তিনি আসলে আমরা জেনেছিলাম যে গত 15ই অক্টোবর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তার প্রেসিডিয়াম সদস্যপদ বাতিল করা হয়েছে এবং তাকে এরপরও লতিফ সিদ্দিকীকে আটক কিংবা গ্রেফতারের কোনো বিষয়ে সম্পর্কে বিমানবন্দর পুলিশ কিংবা ইমিগ্রেশন পুলিশ অথবা আর্ম পুলিশ ব্যাটালিয়নের কেউ কিন্তু আমাদেরকে এই বিষয়ে তারা শুধু বলেছেন যে তাকে আটক কিংবা গ্রেফতারের কোনো ধরনের নির্দেশ তাদের কাছে এসে পৌঁছায়নি বলে তারা এই বিষয়টি আমাদেরকে এছাড়া আর কিছু জানাননি। তো রাজু, এই ছিল বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ তথ্য। রুদ্র, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাইফুল রুদ্র আমাদের সহকর্মী বিমানবন্দর এলাকা থেকে জানাচ্ছিলেন লতিফ সিদ্দিকীর দেশে ফেরার পর তারপর তার আর কি খবর রয়েছে সে বিষয়ে তিনি আমাদের জানাচ্ছিলেন। এদিকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী দলগুলো। এর মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত 26 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এবং হেফাজতে ইসলাম ঢাকা ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে। লতিফ সিদ্দিকী দেশে ফেরার সাথে সাথে সময় টিভির সঙ্গে আলাপকালে দুটি সংগঠনের শীর্ষ নেতারা এই ঘোষণা দেন। এটা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং এয়ারপোর্টের সমস্ত কর্মকর্তাদেরকে দেশবাসীর কাছে জবাব দিতে হবে। আমাদের আমির আল্লামা শাহ আহমদ শফী দেশের শীর্ষ ওলামায়ে কেরামদের বৈঠক দেখে ঢাকা ঘেরাও এবং লাগাতার হরতালের মতো কঠিন কর্মসূচি দেবেন বলে আমাদেরকে জানিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আগামী 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে আগামী 26 তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে। এবারে অন্যান্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতীতের ক্ষমতাসীনরা ব্যবসা করতে বলেই লাখ লাখ বাংলাদেশি বিদেশে অবৈধ হয়েছে, আর এখন নিরাপদে বিদেশে জনশক্তি পাঠাতে কাজ করছে বর্তমান সরকার। রোববার সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, সাধারণ মানুষ যেন বিভ্রান্ত ও প্রতারিত না হয় সেজন্য ব্যাপক প্রচার চালাতে হবে। এ সময় বিশ্বে নতুন শ্রমবাজার খুঁজে বের করে দক্ষ শ্রমিক পাঠাতে উন্নত প্রশিক্ষণ দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। উন্নত জীবনযাপন আর বেশি আয় রোজগার করতে বাংলাদেশের 90 লাখেরও বেশি মানুষের ঠিকানা এখন বিশ্বের 159টি দেশ। এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, দুবাই, কাতার সহ মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুরের মতো দেশগুলোতে পাড়ি জমিয়েছেন অধিকাংশ বাংলাদেশি শ্রমিক। রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার সঞ্চয় বাড়াতে সবচেয়ে বড় অবদান রাখছে এই প্রবাসী বাংলাদেশিরা। মন্ত্রণালয়কে দেশের জনশক্তি রপ্তানি বাড়াতে নতুন শ্রমবাজার খুঁজে সে অনুযায়ী উন্নত প্রশিক্ষণ দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। পৃথিবীর বহু দেশে কিন্তু আমাদের জনশক্তি প্রয়োজন। এই জন্য আমরা মনে করি যে আমাদের যে ট্রেনিং ইনস্টিটিউট গুলি আছে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিভিন্ন কারিগরি শিক্ষা যদি আমরা দিতে পারি তাহলে আমরা স্কিল লেবার পাঠাতে পারবো। সেটা হলে পরে তারা আরো বেশি অর্থ উপার্জন করতে পারবে, তাতে তাদের পরিবারগুলিও যেমন লাভবান হবে, আমার দেশও লাভবান হবে। প্রধানমন্ত্রী বলেন, অতীতে শ্রমিক পাঠানোর নামে বিএনপি সরকার ব্যবসা করেছে বলেই মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে লাখ লাখ বাংলাদেশি অবৈধ হয়েছে। নতুন করে কেউ যেন বিভ্রান্ত এবং প্রতারিত না হয় সেজন্য প্রচার বাড়ানোর তাগিদ দেন শেখ হাসিনা। আমাদের আগে যে বিএনপি জামাত জোট সরকার ছিল তারা কিন্তু তাদের ভিতরে এই ব্যবসা তারা জড়িত ছিল। এই জনশক্তি প্রেরণ করা, এখান থেকে টাকা বানানো, এখান থেকে টাকা খাওয়া, এটাই তাদের একটা ব্যবসা ছিল। যে কারণে তাদের সময় আপনি দেখবেন লোক পাঠায় সব অবৈধ হয়ে যায়। এই লক্ষ লক্ষ লোক অবৈধ। আমরা বন্ধ করতে চাই, ব্যবসা চলবে, ব্যবসার নামে সাধারণ মানুষ, দরিদ্র মানুষকে তারা শোষণ করবে বা এক্সপ্লয়েট করবে, সেটা যেন না হয়। প্রধানমন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ব্যাংক সহ প্রবাসীদের সুবিধার জন্য সরকার নানা রকম পদক্ষেপ নিচ্ছে। আবুধাবি সহ বিভিন্ন দেশে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় প্রবাসীদের সন্তানদের জন্য পর্যায়ক্রমে স্কুল করে দেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। বর্তমানে দেশে আইনের কোনো শাসন নেই। আওয়ামী লীগ সরকারের সময় ঘনিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাতে গুলশানে তার দলীয় কার্যালয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে নিহত পৌর ছাত্রদল নেতার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। দেশে আজকে আইনের শাসন বলে কিছু নেই, আজকে ন্যায় বিচার বলে কিছু নেই। নাহলে যদি আইনের শাসন থাকতো, ন্যায় বিচার থাকতো, তাহলে বিচার আওয়ামী লীগের জন্য একরকম আর অন্য সাধারণ মানুষ বা বিরোধী দলের জন্য আরেক রকম হতো না। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আওয়ামী লীগের সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সময় ওদের ঘনিয়ে এসেছে, সময় ওদের বেশি নেই। শুধু বিএনপি নয়,
অন্যান্য রাজনৈতিক দলেরও অনেক নেতা কর্মী এরকম ভাবে তাদের নেতা কর্মী যারা হারিয়েছে, কিন্তু সাধারণ মানুষ যারা আছেন তারাও কিন্তু রেহাই পাচ্ছে না। অন্যায়ের প্রতিবাদ করে মানুষের মতো মানুষের বেঁচে থাকবার জন্য একবার লড়াই সংগ্রামে আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে নেমে আসার আহ্বান জানাবো। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠন ও অভিযোগ আমলে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বেগম খালেদা জিয়ার দুটি লিভ টু আপিলের বিষয়ে সোমবার আদেশ দেবেন আপিল বিভাগ। একই সঙ্গে ওই দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বৈধতা নিয়ে বেগম জিয়ার করা আরেকটি লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। রোববার দুপুরে প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গত 19 মার্চ বিচার শুরু হয়। এরই মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণও শুরু হয়েছে। তবে উচ্চ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠন ও অভিযোগ আমলে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দুটি লিভ টু আপিল করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জে করা হয় আরও একটি লিভ টু আপিল। এই 3টি আপিলের শুনানি চলমান থাকায় বারবার পিছিয়ে যায় সাক্ষ্য গ্রহণ কার্যক্রম। রোববার দুপুরে এ বিষয়ে 5 কার্যদিবস শুনানি শেষে অরফানেজ ট্রাস্ট মামলার 2টি লিভ টু আপিলের বিষয়ে সোমবার আদেশের দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ইতিমধ্যে আদালত যে মামলাগুলোর শুনানি করেছেন, অর্থাৎ কোয়াশিং পিটিশনের উপরে এবং যে অরফানেজ ট্রাস্টের উপরে শুনানিগুলো হয়েছে, তার ব্যাপারে আদালত আগামীকাল রায় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যেহেতু জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এই দুটি মামলার ঘটনা ভিন্ন ভিন্ন, আদালত তাতে ওনার প্রার্থনা ব্যাপারে সম্মত হননি। তবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে করা লিভ টু আপিল শুনানি এখনো শেষ না হয় বেগম জিয়ার আইনজীবীরা আদেশের দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানান। তবে আদালত এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে চ্যারিটেবল ট্রাস্টের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেন। আমরা যে মামলা দুটি শুনানি করেছি সেই দুটি মামলা আগামীকালকে আদেশের জন্য রেখেছেন। আমরা বলেছি যেহেতু একই জাজমেন্ট থেকে দুইটি মামলা বা দুইটি অ্যাপিল এসেছে, সুতরাং স্প্লিট করা ঠিক হবে না। আদালত আমাদের বক্তব্য শুনেছেন। কালকে আমরা আবার ওই মামলা যেগুলো আমরা শুনানি করেছি সেই মামলার উপরে আমরা ফার্দার যে আর্গুমেন্ট আছে সেই আর্গুমেন্টগুলো করব। এদিকে সোমবার রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের পূর্ব নির্ধারিত দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পূর্বশত্রুতার জেরেই খুন হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলাম। আটকের পর রোববার র্যাবের সামনে এমন স্বীকারোক্তি দিয়েছেন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মানিক। অধ্যাপক শফিউল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে রাজশাহী ও ঢাকা থেকে কাটাখালী পৌরসভা যুবদল নেতা মানিক সহ 6 যুবদল কর্মীকে গ্রেপ্তার করে গণমাধ্যমের সামনে হাজির করে ব্রিফিং করে র্যাব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শফিউল ইসলামকে হত্যার অভিযোগে শনিবার রাত থেকে চালানো অভিযানে সন্দেহভাজন আরও 6 জনকে আটক করে র্যাব। পরে র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ আব্দুস সামাদ পিন্টুর বিশ্ববিদ্যালয়ে কর্মরত স্ত্রীর সাথে নিহত শিক্ষকের বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড। আর এ ঘটনায় ইন্ধন দেয় রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল ও পিন্টুর কথা মতো কাটাখালীর পৌর যুবদল নেতা মানিকের নেতৃত্বে 11 জন এই কিলিং মিশনে অংশ নেয়। মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ছাত্রদল সভাপতি ছিলেন। তার স্ত্রীর সঙ্গে নিহত যে শিক্ষক, তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সহ বিভিন্ন কারণে সে খুবই বিক্ষুব্ধ ছিল। আব্দুস সালাম পিন্টু এবং আনোয়ার হোসেন উজ্জ্বল একটি চায়ের দোকানে দেখা করেন এবং সঙ্গে মোহাম্মদ আরিফুল ইসলাম মানিক তিনিও ঘটনাস্থলে আসেন এবং 3 জন মিলেই এই শিক্ষককে হত্যার পরিকল্পনা করা হয়। কথা বলেন, দেশে আজকে আইনের শাসন বলে কিছু নেই, আজকে ন্যায় বিচার বলে কিছু নেই। না হলে যদি আইনের শাসন থাকতো, ন্যায় বিচার থাকতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। বর্তমানে দেশে আইনের কোনো শাসন নেই। আওয়ামী লীগ সরকারের সময় সেটা যেন না হয়। প্রধানমন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ব্যাংক সহ প্রবাসীদের সুবিধার জন্য সরকার নানা রকম পদক্ষেপ নিচ্ছে। আবুধাবি সহ বিভিন্ন দেশে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় প্রবাসী সমস্ত কর্মকর্তাদেরকে দেশবাসীর কাছে জবাব দিতে হবে। আমাদের আমির আল্লামা শাহ আহমদ শফি দেশের শীর্ষ ওলামায়ে কেরামদের বৈঠক ডেকে ঢাকা ঘেরাও এবং লাগাতার হরতালের নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার রাতে গুলশানে তার দলীয় কার্যালয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে নিহত পৌর ছাত্রদল নেতার পরিবারের একযোগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশ নিয়ে আনন্দিত ক্ষুদে শিক্ষার্থীরা। এবং বিরুদ্ধে গত 19 মার্চ বিচার শুরু হয়। এরই মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। তবে উচ্চ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠন ও অভিযোগ আমলে নেওয়ার বৈধতা চেয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পূর্বশত্রুতার জেরেই খুন হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলাম। বিতর্কিত এই বক্তব্যের পর মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের পদ হারান তিনি। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকা সহ দেশের সভাপতি মোহাম্মদ আব্দুস সামাদ পিন্টুর বিশ্ববিদ্যালয়ে কর্মরত স্ত্রীর সাথে নিহত শিক্ষকের বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড। আর এই ঘটনায় ইন্ধন দেয় রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল। স্ত্রীর সঙ্গে নিহত যে শিক্ষক তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সহ বিভিন্ন কারণে সে খুবই বিক্ষুব্ধ ছিল। আব্দুল সালাম পিন্টু এবং আনোয়ার হোসেন উজ্জ্বল ব্যবসা করতে বলেই লাখ লাখ বাংলাদেশি বিদেশে অবৈধ হয়েছে। আর এখন নিরাপদে বিদেশে জনশক্তি পাঠাতে কাজ করছে বর্তমান সরকার। রোববার সকালে প্রবাসী রাখা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে। দেখছিলেন প্রধান শিরোনাম। মধ্যরাতের সময়ের সঙ্গে আছেন রঞ্জন শুভ্র এবং আমি সাজিদ রাজু। করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাতে গুলশানে তার দলীয় কার্যালয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে নিহত পৌর ছাত্রদল নেতার পরিবারের সদস্যদের সাথে এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন আমাদের রিপোর্টার সাইফুল রুদ্র। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। রুদ্র, তো লতিফ সিদ্দিকের সব শেষ আর কি খবর রয়েছে আপনার কাছে? লতিফ সিদ্দিকের মতন অনেক দূরের থেকে তো আমি আশপাশের লোকজন এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, বললে হ্যাঁ উনি লতিফ সিদ্দিকী এবং উনি ওই ডোমেস্টিক বলে না বিটা কর্মী যারা হারিয়েছে, কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারাও কিন্তু রেহাই পাচ্ছে না। অন্যায়ের প্রতিবাদ করে মানুষের মতো মানুষের বেঁচে থাকবার জন্য আমরা যে মামলা দুটি শুনানি করেছি সেই দুটি মামলা আগামীকালকে আদেশের জন্য রেখেছেন। আমরা বলেছি যেহেতু একই জাজমেন্ট থেকে সামনে এমন স্বীকারোক্তি দিয়েছেন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মানিক। অধ্যাপক শফিউল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে রাজশাহী ও ঢাকা থেকে কাটাখালী পৌরস করে বেগম খালেদা জিয়ার দুটি লিভ টু আপিলের বিষয়ে সোমবার আদেশ দেবেন আপিল বিভাগ। একই সঙ্গে ওই দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বৈধতা নিয়ে বেগম জিয়ার এবং জিয়া অরফানেজ ট্রাস্টের উপরে শুনানিগুলো হয়েছে তার ব্যাপারে আদালত আগামীকাল রায় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নেতার পরিবারের সদস্যদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন। দেশে আজকে আইনের শাসন বলে কিছু নেই, আজকে ন্যায় বিচার বলে কিছু নেই। আমাদের আমির আল্লামা শাহ আহমদ শফি দেশের শীর্ষ ওলামায়ে কেরামদের বৈঠক ডেকে ডাকা ঘেরাও এবং লাগাতার হরতালের মতো কঠিন কর্মসূচি দেবেন বলে আমাদেরকে জানিয়েছে। প্রধানমন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ব্যাংক সহ প্রবাসীদের সুবিধার জন্য সরকার নানা রকম পদক্ষেপ নিচ্ছে। আবুধাবি সহ বিভিন্ন দেশে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় প্রবাসীদের সন্তানদের জন্য পর্যায়ক্রমে ন্যায় বিচার থাকতো, তাহলে বিচার আওয়ামী লীগের জন্য একরকম আর অন্য সাধারণ মানুষ বা বিরোধী দলের জন্য আরেক রকম হতো না। আজকে শিক্ষা প্রতিষ্ঠান লাভবান হবে, আমার দেশও লাভবান হবে। প্রধানমন্ত্রী বলেন, অতীতে শ্রমিক পাঠানোর নামে বিএনপি সরকার ব্যবসা করেছে বলেই মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে লাখ লাখ বাংলাদেশি দেখা করেন এবং সঙ্গে মোহাম্মদ আরিফুল ইসলাম মানিক তিনিও ঘটনাস্থলে আসেন এবং তিনজন মিলেই এই করে বিমানবন্দর থেকে বের হয়ে যান তিনি। জানা গেছে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন। গত 28 সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক মতবিনিময় সভায় জানা গেছে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন। গত 28 সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক মতবিনিময় সভায় হজ তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য বাড়াতে নতুন শ্রমবাজার খুঁজে সে অনুযায়ী উন্নত প্রশিক্ষণ দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। পৃথিবীর বহু দেশে কিন্তু আমাদের জনশক্তি প্রয়োজন। এই জন্য ব্যবসা করেছে বলে লাখ লাখ বাংলাদেশি বিদেশে অবৈধ হয়েছে বললেন প্রধানমন্ত্রী। দক্ষ জনশক্তি তৈরিতে উন্নত প্রশিক্ষণ দেওয়ার তাগিদ। দেশে এখন আইনের শাসন হয়ে যায়, এই লক্ষ লক্ষ লোক অবৈধ। আমরা বন্ধ করতে চাইলে ব্যবসা চলবে, ব্যবসার নামে সাধারণ মানুষ, দরিদ্র মানুষকে তারা